হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে গুছিয়ে লিখবে? অধ্যাপক অ্যানালবল বলেছেন, সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সবথেকে বেশি। একথা সত্য, রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ স্বার্থগোষ্ঠী, কিন্তু তার বাইরে অনেক স্বার্থগোষ্ঠী আছে। অধ্যাপক মরিস জনস বলেছেন, কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরে অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারত তার ব্যতিক্রম নয়, এখানে স্বার্থগোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পয়েন্ট কি আছে, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। বর্তমানে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পূর্বে এই ব্যবসায়ী গোষ্ঠী গড়ে উঠতে শুরু করে। কিছু কিছু ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে এবং পরে ব্যবসায়ী গোষ্ঠী তাদের সংগঠনকে শক্তিশালী করে সরকারের নীতিকে প্রভাবিত করার জন্য জোট বাঁধতে আরম্ভ করলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিকি ও অ্যাসোচেম। ফিকির ভূমিকা, 1927 সালে এর জন্ম। এর উদ্দেশ্য হলো, আরেকটা বিষয় বলি, ফিকি তোমাদের কিন্তু ছোট 5 মার্কসেও আসতে পারে। ফিকি, ঠিক আছে, এটা টিকা আকারে আসতে পারে। দেশীয় শিল্পের বাণিজ্যের উন্নতি সাধন এবং বিদেশি বাণিজ্যের স্বার্থের উচ্ছেদ সাধন। মানে এটা হচ্ছে ফিকির। কি ফিকির হচ্ছে লক্ষ্যই ছিল কি, আরেকবার লাইনটা দেখো, 1927 সালে এর জন্ম। এর উদ্দেশ্য হলো দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতি সাধন এবং বিদেশি বাণিজ্যিক স্বার্থের উচ্ছেদ সাধন। প্রায় 1 লক্ষ শিল্প প্রতিষ্ঠান এর সাথে যুক্ত। আয়তন, ক্ষমতা, মর্যাদা ও প্রভাবের দিক থেকে এর স্থান সর্বোচ্চ। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এর যে পরিসংখ্যান পেশ করে তা সরকারের বিবেচনা করে দেখে। সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা প্রভৃতি শিল্পপতি এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দরবারে এদের যাতায়াত অবাধ, তাই এদের প্রভাব বিস্তারের সুযোগ অনেক বেশি। এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে যে বহুজাতিক সংস্থাগুলি ভারতের শিল্প সংস্থাগুলিকে অধিগ্রহণ করছে, এর ব্যাপারে সরকার যেন তাদের সাহায্য না করে। দ্বিতীয় বলছে, বিদেশি শিল্পের কিছু শেয়ার জনসাধারণের হাতে দিতে হবে। তৃতীয় বলা হচ্ছে যে ভারতীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করার জন্য সরকারের কি করা উচিত সে ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারত সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এই গোষ্ঠীর কর্ণধারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করেছে। তারপরে আছে দেখো অ্যাসোচেমের ভূমিকা। ভারতে ব্রিটিশ শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য এই প্রতিষ্ঠান জন্ম নেয়। এই বিদেশি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলি এর সাথে যুক্ত ছিল। বর্তমানে এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এরা জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর সমাজবাদী চিন্তাকে সহজে মেনে নিতে পারেনি। ব্যবসায়ী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ পূরণ করা, এর জন্য সরকারকে প্রভাবিত করতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। এবার 1 নম্বর হচ্ছে রাজনৈতিক দলকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় স্তরে যেসব প্রাধান্য বিস্তারকারী রাজনৈতিক দল আছে তাদের আনুকূল্য পেতে চেষ্টা করে, এমনকি শক্তিশালী আঞ্চলিক দলকে প্রভাবিত করার চেষ্টা করে। এই উদ্দেশ্যে তাদের দলের নির্বাচনী তহবিলে আর্থিক সাহায্য দেয়, দলীয় প্রচারে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে আমলাদের প্রভাবিত করে। ভারতের মতো উন্নয়নশীল দেশে আমলাদের প্রভাব থাকে। রাজনৈতিক নেতাদের মধ্যে দক্ষতার অভাব থাকায় তারা আমলাদের ওপরে বেশিরভাগ নির্ভরশীল হয়। এই কারণে ব্যবসায়ী গোষ্ঠী আমলাদের প্রভাবিত করার চেষ্টা করে, এমনকি নানা ধরনের উৎকোচ দিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করে। এবার পরের পয়েন্ট হচ্ছে কি, আইনসভাকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে আইন তৈরি করার জন্য আইনসভার সদস্যদের বেশি করে প্রভাবিত করতে চেষ্টা করে, তবে তাদের ক্ষমতাসীন দলের সদস্যদের প্রভাবিত করতে বেশি সচেষ্ট হয়। অনেক সময় তারা
প্রত্যক্ষভাবে কোনো সদস্যকে নির্বাচিত হতে সাহায্য করে। তারপর হচ্ছে জনমতকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে জনমত গড়ে তোলার চেষ্টা করে। তারা বহু প্রাচীন সংবাদপত্রের মালিক হয়ে বহু প্রচারিত সংবাদপত্রের মালিক হয়ে সংবাদপত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর মাধ্যমে জনমত নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। এবার মূল্যায়ন আছে, তোমরা দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের এই প্রশ্নটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। অ্যান্সারটা যাদের কাছে নেই তোমরা একটু দেখে নিতে পারো যে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর আরেকটা বিষয় বলে নিই, তোমাদের কিন্তু 4th সেমিস্টারের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা 4th সেমিস্টারে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা অতি অবশ্যই যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, শ্রমিক সংগঠনের উদ্দেশ্য, কর্মসূচি দেখে নাও। আর শ্রমিক সংঘের ভূমিকার মূল্যায়ন আছে, দেখে নাও। তারপরে পরের প্রশ্ন যেটা আছে, দেখো, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি আলোচনা করো। এখানে দেখো বিজেপির মতাদর্শ এখানে দেয়া আছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, যে ভারতের গণতান্ত্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে। এদের মধ্যে ভারতীয় জনতা পার্টি একটি প্রধান দল, যা বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারকে নেতৃত্ব দিচ্ছে। এই প্রবন্ধে বিজেপির মতাদর্শ ও কর্মসূচি বিশদে আলোচনা করা হবে। এবার বিজেপির মতাদর্শ কি বলা হচ্ছে, দেখো, বলছে ভারতীয় জনতা পার্টির মূল মতাদর্শ হলো হিন্দুত্ব, যা প্রথমে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক নেতা বিনায়ক দামোদর সভারকরের দ্বারা প্রবর্তিত হয়েছিল। এই দলের 5টি আদর্শ ঘোষিত হয়েছে। এগুলি হলো ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা এবং জাতীয় ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করা, ইতিবাচক ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করা, গান্ধীবাদকে অনুসরণ করে সমাজবাদ প্রতিষ্ঠা করা, সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যে অবক্ষয় দেখা দিয়েছে তার প্রতিরোধ করতে মূল্যমানের রাজনীতি প্রতিষ্ঠা করা। সহজ কথায় এই দলের আদর্শ হলো ভারতীয় দর্শন ও চিন্তাধারাকে অনুসরণ করে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং গান্ধীবাদী সমাজবাদ প্রতিষ্ঠা করা। এবার কর্মসূচিগুলো দেখো। কর্মসূচি হচ্ছে যেমন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা। পরের কর্মসূচি হচ্ছে অর্থনৈতিক সংস্কার ও আত্মনির্ভর ভারত। 3 নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ। 4 নম্বর হচ্ছে শিক্ষা ও বিজ্ঞান। নেক্সট হচ্ছে দেখো ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য। এবার শেষে উপসংহার দিয়ে তোমাদের অ্যান্সারটা শেষ করতে হবে। পরের প্রশ্ন, 1990 থেকে ভারতের দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। আমাদের যে পেড ব্যাচ চলছিল তাদের কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিলাম। তোমরা যারা চাইছো পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারে অ্যাডমিশন নিতে, যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশন নেবে। ঠিক আছে, কারণ 4th সেমিস্টারে 4টে পেপার, 4 ডিএসসি পেপার, অনেক কঠিন সিলেবাস। ঠিক আছে, অনেক বড় সিলেবাস, সময় লাগবে, তাই ভালো করে প্রথম থেকেই শুরু করতে হবে। পরের প্রশ্ন আছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা। প্রথমে এটার ইন্ট্রোডাকশন আছে অর্থাৎ ভূমিকা আছে, তারপরে দেখো নীতি নির্ধারণের ভূমিকা, পয়েন্ট করে আলোচনা আছে, জনসচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন, তারপর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক, এইভাবে এগুলো পয়েন্ট করে আলোচনা আছে, দেখে নাও তোমরা। তারপর হচ্ছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, পয়েন্টগুলো দেখো। একাধিক দলের আধিপত্য পয়েন্ট আছে, শক্তিশালী বিরোধী দলের অভাব, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল পয়েন্ট আছে, তারপরে আঞ্চলিক দল আছে, তারপরে সাম্প্রদায়িক দলের অস্তিত্ব, দলত্যাগের প্রবণতা, জোট সরকার। নেক্সট আছে মূল্যায়ন। ঠিক আছে, পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ এটা দেখো। আঞ্চলিক দলের উদ্ভবের কারণ, আঞ্চলিক দলের সংজ্ঞা আছে এখানে, কিছু আঞ্চলিক দলের নাম আছে, ডিএমকে, টিএমসি, আকালি দল। ঠিক আছে, অসম গণপরিষদ। আঞ্চলিক দলের এখানে সংজ্ঞা আছে, আঞ্চলিক দলের উদ্ভবের কারণ আছে, জাতিগত কারণ আছে, ধর্মগত কারণ আছে, তারপর হচ্ছে ভাষাগত কারণ আছে, আঞ্চলিক স্বার্থ সংরক্ষণ আছে, ব্যক্তিগত উদ্যোগ আছে, রাজনৈতিক দলত্যাগের কারণ। ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু সাজানো হচ্ছে।
দেখে নাও তোমরা, প্রশ্নের উত্তর দেখে নাও, এইভাবে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে প্রশ্নের উত্তরগুলো আর কি গুছিয়ে তোমাদের করতে হয়। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক পরবর্তী সেমিস্টারের জন্য, যত তাড়াতাড়ি পারো তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি। ঠিক আছে, এটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন আমাদের এইভাবে, আমাদের যে পেড ব্যাচ আছে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করা হয়েছিল। দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি। সেখানে কোন কোন দল আছে? ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি, তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, ভারতের কমিউনিস্ট পার্টি আছে, তারপর উপসংহার আছে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এ এই প্রশ্নটা তোমাদের আমি কি বলছি, এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পাবেই, এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা দেখতে পাবে। প্রশ্নটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে পয়েন্ট করবে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন টাইপের দিলে, তারপর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গঠন দেখো, এইভাবে তোমরা গঠনটা, নির্বাচন কমিশনের যোগ্যতা আছে, তারপর নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা আর কার্যকালের মেয়াদ আছে, তারপর হচ্ছে নির্বাচন কমিশনের দেখো ক্ষমতা কার্যাবলী, ভোটার তালিকা প্রণয়ন করতে হবে নির্বাচন কমিশনকে, কর্মচারী নিয়োগ, পরিচয়পত্র প্রদান, নেক্সট আছে নির্বাচন পরিচালনা করা, নির্বাচন স্থগিত রাখা, এইভাবে করতে হবে, ক্ষমা প্রদর্শন, ভোট ফল ঘোষণা, উপনির্বাচন করতে হবে, নির্বাচনী প্রতীক বণ্টন। এবার পয়েন্ট একটা করতে হবে, নির্বাচন কমিশনের স্বাধীনতা বা নিরপেক্ষতা দিয়ে একটা পয়েন্ট করতে হবে, তারপর সাংবিধানিক ব্যবস্থা দিয়ে ও সীমাবদ্ধতা। ঠিক আছে, দেখে নাও তোমরা, এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে তোমরা অনার্সের স্টুডেন্ট। পরের প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের নির্বাচনী সংস্কারের উপর টিকা। এগুলো একদম বাছাই করা প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্নগুলো কিন্তু তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করে নিলাম, দেখে নাও। এখানে তোমাদের পয়েন্ট করতে হবে তারাকুণ্ড কমিটির সুপারিশ, ত্রিবেদী কমিটির সুপারিশ, দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ, এইভাবে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে যদি ভালো নম্বর পেতে চাও। দেখে নাও, দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দেখো মূল্যায়ন দিতে হবে। ঠিক আছে, তারপরে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন কার্যাবলী, এটা তোমাদের অনেকের কাছে বলছিলে অ্যান্সারটা নেই, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখে নিতে পারো, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, আর পরীক্ষা অবশ্যই কালকে ভালো করে দেবে, আর কোনো প্রশ্নের ছাড়বে না, সমস্ত প্রশ্নের অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে। কালকে পরীক্ষা দিয়ে নাও, তারপর আমি এসএসসি পেপারটা নিয়ে আলোচনা করব। তারপর আছে দেখো রাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা, তাদের গঠন কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিভাবে তোমরা লিখবে, গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও, দেখে নাও তোমরা, দেখে নাও। দেখো প্রথমে কার্যাবলী আছে, প্রথমে কার্যাবলী আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ভূমিকা, তারপর ভূমিকা, তারপর হচ্ছে পরিধি, তারপরে হচ্ছে দেখো, দেখে নাও তোমরা। এবার হচ্ছে অর্থ কমিশন, অর্থ কমিশনের গঠন মানে গুরুত্ব, গঠন প্রক্রিয়া, এগুলো আছে। অর্থ কমিশন দিয়ে প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, এটা অর্থ কমিশনের উপরে আছে, দেখে নাও প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। অর্থ কমিশন দিয়ে, এটা অর্থ কমিশনের উপর আছে, দেখো অর্থ কমিশন, অর্থ কমিশনের উপর অ্যান্সারটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার আছে গণতন্ত্রের সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন। এই প্রশ্নটাও তোমাদের জন্য যেন গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে, দেখে নাও তোমরা। সিভিল সার্ভিসের বিবর্তন আছে, ব্রিটিশ আমল, স্বাধীনতার পরবর্তী, আধুনিক যুগ। এবার গণতন্ত্রের সিভিল সার্ভিসের চ্যালেঞ্জ আছে, দেখে নাও। এবার পরের প্রশ্ন যেটা তোমরা অনেকেই বলছিলে যে সিভিল সার্ভিসের জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক নিরপেক্ষতা, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে অ্যান্সারগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও, দেখো। তারপরে প্রশ্ন আছে রাজ্য পরিষদ কি, এর গঠন কার্যাবলী, দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটাও তোমরা দেখে নিতে পারো। আর আবারও বলছি, তোমাদের যাদের অ্যাডমিশন নেওয়ার দরকার আছে অবশ্যই যোগাযোগ করবে, অ্যাডমিশন নিয়ে নেবে।